রাত আনুমানিক 10:30টার দিকে শুনশান কাঁচা রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে হারান। আকাশে চাঁদ থাকলেও কেমন যেন মৃত মানুষের চোখের মতো নিস্তেজ আর ফ্যাকাশে হয়ে গিয়েছে তার আলো। সেই সঙ্গে এক করাশ ক্লান্তি এসে ভর করেছে হারানের চোখেও। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবেমাত্র বাড়িতে যাওয়ার ফুরসত মিলেছে তার। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। চলতে চলতেই হঠাৎ করেই পড়ে গেল তার ভ্যানের চেনটা। ধুদ্দূর, আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে, তার মধ্যে আবার এই চেনটাও পড়ে গেল। মানে আজ এসব বিপদ একসাথে ঘাড়ে চাপবে যা বুঝতে পারছি। কোনো উপায়নটায়ন না পেয়ে ভ্যান থেকে নেমে ভ্যানের চেনটা ঠিক করে আবারও ভ্যান চালিয়ে নিয়ে যেতে লাগল হারান। বুকের ভেতরে আজ অকারণে কেমন একটা অস্বস্তি কাজ করছিল তার। আর কেন এমনটা হচ্ছে সেটাও ঠিকভাবে বুঝতে পারছে না সে। তবুও এক প্রকার অস্বস্তি নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান। কিছু দূর যেতেই হঠাৎ ভ্যান চালানো থামিয়ে দিয়ে থমকে দাঁড়াল সে। কারণ রাস্তার পাশে ক্রন্দনরত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে দুজন যুবতী মেয়ে। এত রাতে তারা এই নির্জন রাস্তায় কি করছে আর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেটাই যেন বুঝতে পারছে না হারান। কি, তোমরা কারা? আর তোমরা এই নির্জন রাস্তায় এভাবে দাঁড়িয়েই আছো কেন? আমরা যে ভীষণ বিপদে পড়েছি দাদা। আমরা দুই বোন মাসির বাড়িকে এসেছিলাম বেড়াতে। আমরা যে ভ্যানে করে আসছিলাম, মাঝ রাস্তায় সেই ভ্যানওয়ালা আমাদেরকে রেখে চলে গিয়েছে। আমরা এখন কিভাবে বাড়ি যাব কিছুই বুঝতে পারছি না দাদা। গৌরীর মুখে কথাটা শুনে ভীষণ কষ্ট লাগল হারানের। আবার অপরদিকে সেই ভ্যানওয়ালার প্রতি রাগও হল তার। দেখো কাণ্ড, এই ভ্যানওয়ালারও আক্কেলটা দেখো তো। যুবতী মেয়েদেরকে কেউ এমন মাঝ রাস্তায় ফেলে রেখে যায়? তা বোন, তোমরা কোথায় যাবে? আমরা ওই শ্মশানঘাটের ওদিকে যাব দাদা। আমাদেরকে একটু নিয়ে যান না দাদা। শ্মশানঘাটের নামটা শুনেই বুকের ভেতরটা ধরাস করে উঠল হারানের। কারণ এই শ্মশানঘাটটা নোয়াহাটি গ্রাম ও শিবপুরহাটি গ্রামের একদম মাঝামাঝি অবস্থিত। দুটো গ্রামের এই একটি শ্মশানঘাট হওয়ায় সমস্ত মৃতদেহের দাহ সম্পন্ন হয় এখানেই। যার ফলে ওই শ্মশানঘাটের রাস্তা দিয়ে রাতের বেলা মানুষজন খুব একটা চলাচল করে না, ভয়ে। শ্মশানঘাট, সে তো অনেক দূর আর ভীষণ ভয়ানক একটা জায়গা। আর আমার বাড়ি যাওয়ার পথটা উল্টো দিকে। এত রাতে ওদিকে যাই কি করে বলতো বোন? দাদা, বোন বলছেন, অথচ বোনেদের এমন মাঝ রাস্তায় বিপদে ফেলেও রেখে যেতে চাইছেন। এমনটা করবেন না দাদা, এমনটা করবেন না। দয়া করে আমাদের একটু বাড়িতে পৌঁছে দিন। গৌরীর কাতর কথাটা যেন সরাসরি বুকে গিয়ে বিঁধল হারানের। সে আর কোনোভাবেই না করতে পারল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। রাত আনুমানিক 12:30 কি 1:45টার দিকে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কৈলাস মূলত একজন মুদি দোকানি। শিবপুরহাটি গ্রামের বাজারে একটা বড় মুদি দোকান আছে তার। প্রতিদিন 11টা নাগাদ বাড়ি গেলেও দোল পূর্ণিমার কারণে দোকানে ভিড় থাকায় আজ বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে কৈলাসের। নির্জন রাস্তা হওয়ায় দ্রুত পা চালাচ্ছিল সে। আর দ্রুত হাঁটার কারণে কেমন ঝুনঝুন করে বাজছে হাতে ঝোলানো বাজারের ব্যাগটা। সামনেই তো শ্মশানঘাটটা। ভগবান জানে ওই পথটা একা একা কিভাবে পেরিয়ে যাব। কি আর করা, ঠাকুরের নাম জপতে জপতে পথটা পেরিয়ে যেতে হবে। অনুদিক তবু হরিশদাদা থাকে। আজ তো কেউই নেই। মনের ভেতরে 7-5 ভাবতে ভাবতেই এগিয়ে যেতে লাগল কৈলাস। হাঁটতে হাঁটতেই হঠাৎ করেই সে থমকে দাঁড়াল। কারণ তার থেকে 1.5 কি 2 হাত দূরে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। এই নির্জন রাস্তায় একা একটা মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধক করে উঠল কৈলাসের বুকের ভেতরটা। এ কি, কে তুমি? আর তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে বা কেন আছো? কৈলাসের কথা শুনেই হাঁ হাঁ করে হেসে উঠল মেয়েটি। আমার কোনো বিপদ হয়নি, আমি তো তোমার জন্যেই এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি আসতে এত দেরি করলে কেন? আমার জন্যে দাঁড়িয়েছিলে? কিন্তু কেন? আর আমি তো তোমাকে চিনিও না। আমাকে আর তোমায় চিনতে হবে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সমস্ত কথা বলবে নাকি যাবে আমার বাড়িতে বলো? এত রাতে এমন একজন মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, বিষয়টা বেশ অদ্ভুত লাগছে কৈলাসের কাছে। অদ্ভুত লাগলেও মেয়েটির মায়াভরা কণ্ঠকে যেন কিছুতেই উপেক্ষা করতে পারছে না সে। কণ্ঠটা কৈলাসের কানে বাজতেই কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। মনের অজান্তেই আর সেই সুযোগে মেয়েটি কৈলাসের হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে চলে গেল শ্মশানঘাটের দিকে। অদ্ভুতভাবে বাধ্য ছেলের মতো মেয়েটির পিছু পিছু হাঁটতে লাগল কৈলাসও। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। আর এই কয়দিনে নোয়াহাটি গ্রাম আর শিবপুরহাটি গ্রামের মধ্যে ঘটে গিয়েছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করেই দুটো গ্রাম থেকেই উধাও হয়ে গিয়েছে বেশ কয়েকজন মানুষ, যা সকলেই পুরুষ। কয়েকজনের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেলেও বেশ কিছু মানুষের লাশ পর্যন্ত পাওয়া যায়নি,
যা নিয়ে এক প্রকার ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুটো গ্রামেই। বলছিলাম যে এই গ্রামের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই ব্যাপারে তুমি কি কিছু জানো? সন্ধ্যার পর আর কেউ ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না, এমনকি দোকানপাটও আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই অদ্ভুত রহস্যময় ঘটনা তদন্ত করার জন্যই শহর থেকে দুজন পুলিশ ইন্সপেক্টর দেবাশিস ও কনস্টেবল বলাই এসেছে গ্রামে। রাত প্রায় 10টা নাগাদ কাঁচাপাকা মিশ্র রাস্তা ধরে সিএনজি চালিয়ে নিয়ে যাচ্ছে সুবল। স্যার, আমি তো তেমন কিছু জানি না, মানে কখনোই এমন সমস্যার সম্মুখীন হইনি, তাই সঠিকটা বলতে পারছি না। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা একদল ডাকাতের কাজ, নইলে গেবো রাতের বেলায় পথচারী আর ভ্যান চালকেরাই উধাও হবে কেন? সুবলের কথাটা যে খুব একটা ফেলে দেওয়ার মতো নয় সেটা মনে হলো দেবাশিসের কাছে। উল্টো সেই কথাটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো তার। তিনি গম্ভীর মুখে সিএনজির বাইরে তাকালেন। রাস্তার দুপাশে তালগাছ আর খেজুর গাছের সারি। এমন সময় হঠাৎ দেবাশিসের চোখে ধরা দিল এক অদ্ভুত দৃশ্য। রাস্তার ঠিক মাঝ বরাবর বসে আছে একজন সাদা শাড়ি পরিহিত একজন নারী। সিএনজির হেডলাইটের আলো পড়তেই দৃশ্যটি আরও স্পষ্ট হয়ে উঠল। কি ব্যাপার, রাস্তার মাঝে এভাবে কে বসে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলা। সুবল, গাড়ি থামাও তো, আমাকে দেখতে হবে এই বিষয়টা আসলে কি। স্যার, দয়া করে নামবেন না, আমার মনে হয় এটা সেই ডাকাত দলের লোক, আমাদের কোনো ক্ষতি করতে পারে। আর আমার এই সিএনজিটাই আমার একমাত্র উপার্জনের মাধ্যম। স্যার, আমি বলছি না গাড়ি থামাতে, আমি থাকতে এত ভয় পাচ্ছ কেন? গাড়ি থামাও, আমাকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। অবশেষে দেবাশিসের কথা মতো কাপা হাতে গাড়ির ব্রেক কষল সুবল। রাস্তার মাঝখানে সিএনজি থেমে যেতেই তড়িঘড়ি করে দরজা খুলে নেমে পড়ল দেবাশিস ও বলাই। আর কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও তাদের সঙ্গে নেমে পড়ল সুবল। ধীর পায়ে হেঁটে তারা রাস্তার মাঝখানে বসে থাকা মহিলাটির কাছে যেতেই বসা থেকে উঠে দাঁড়াল সে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হাউমাউ করে কেঁদে উঠল এ। আপনার কি হয়েছে? এ কি হয়েছে আপনার? বলুন বলুন, আমাদের আর আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? হাউমাউ করে কাঁদতে কাঁদতেই সুবলের পাশে গিয়ে দাঁড়াল মেয়েটি এবং তার হাত চেপে ধরল। আমি ভীষণ বিপদে পড়েছি রে সুবল, দয়া করে তুই আমাকে একটু সাহায্য করবি? সুবলের নাম ধরে আবার তার হাত চেপে ধরে মেয়েটিকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল দেবাশিস সহ স্বয়ং সুবল নিজেই। কি কি আপনি এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আর আপনি আমার নাবি বা জানলেন কি করে? হ্যাঁ, আমি গৌরী, তুই আমাকে চিনতে পারছিস না বল? আমরা একসাথে একই স্কুলে একই ক্লাসে পড়তাম, তুই আর আমি কতদিন এক টিফিন বাক্স থেকে টিফিন খেয়েছি, সব ভুলে গিয়েছিস সুবল? গৌরীর কথা শুনে এক প্রকার ঘোরের মধ্যে চলে গেল সুবল। কারণ সত্যি সত্যিই তো গৌরী নামের তার একজন বন্ধু ছিল, কিন্তু সে তো দেখতে এমন ছিল না, কিছুটা অন্য রকম ছিল। বিষয়টা কেমন যেন সুবলের মাথার মধ্যেই গুলিয়ে যাচ্ছে বারবার। আর সুবলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে সবকিছু দেখছে ইন্সপেক্টর দেবাশিস। কিরে সুবল, তুই কি এখনো আমাকে চিনতে পারছিস না? তুই আমাকে একটু সাহায্য করবি না সুবল? আচ্ছা, সে আপনাকে সাহায্য না করলেও আমি করব, কিন্তু তার আগে তো আপনাকে বলতে হবে যে কি হয়েছে আপনার। এটা আমাদের ভীষণই ব্যক্তিগত বিষয় দাদা, আমি আপনাকে বলতে পারবো না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার অসুবিধে আর বিপদের কথাটা আমি একমাত্র সুবলকেই বলতে পারবো, কারণ সে আমার ছোটবেলার বন্ধু। বল না সুবল, চল না আমার সাথে, ওদিকটা একটু চল না আমার সাথে, ওখানে গেলেই বুঝতে পারবি আমার কি হয়েছে। গৌরীর কান্নাকাটি আর ছোটবেলার বন্ধুত্বকে কিছুতেই অগ্রাহ্য করতে পারল না সুবল। আর কোনো কথা না বলে একজন বাধ্য ছেলের মতো গৌরীর পিছু পিছু হেঁটে একটা জঙ্গলের দিকে চলে গেল সে। বিষয়টা যতটা সহজে মেনে নিয়েছে সুবল, ততটাই কঠিন আর রহস্যজনক মনে হচ্ছে ইন্সপেক্টর দেবাশিসের কাছে। তাই গৌরী তাকে চলে যেতে বললেও কিছুতেই সেখান থেকে সরে গেলেন না তিনি। বিষয়টা আমার কাছে খুব একটা সুবিধে ঠেকছে না। বলাই, চলুন আমরা ওদের পিছু করি। বিষয়টা আসলে কি সেটা আমাকে যে জানতেই হবে। রাত প্রায় 10টা নাগাদ জঙ্গলের ভেতর ভয়ঙ্কর রূপ ধারণ করে দুই পাশে দাঁড়িয়ে আছে গৌরী ও গঙ্গা। তাদের দুজনের মাঝখানে একটা গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে সুবল। নোয়াহাটি আর শিবপুরহাটিতে যে ভয়ানক পিশাচীয় ঘটনা এতদিন ধরে ঘটছিল, তার জন্যে দায়ী এই দুই বোন গৌরী আর গঙ্গা। তারা মানুষের রূপ ধারণ করে গ্রাম সমাজে ঘুরে বেড়ালেও আসলে তারা দুজন ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা। রাতের অন্ধকারে শিকার ধরে জঙ্গলে বা শ্মশানে নিয়ে এসে তাদের রক্ত চুষে খাওয়াই তাদের কাজ। তো তুমি তো বললে যে তুমি আমার ছোটবেলার বন্ধু, তাহলে তুমি আমাকে এভাবে বেঁধে রেখেছ কেন? হ্যাঁ, কি কি করেছি আমি? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে যেতে দাও এখান থেকে, আমাকে ছেড়ে দাও। বন্ধু? বন্ধু নয় রে বন্ধু, নয়। আমি তোর জম,
আজ আমি আর আমার ছোট বোন তোর রক্ত পান করে পিপাসা মেটাবো। কতদিন ধরে কারো রক্ত পান করতে পারছি না বল। বোন, বল বোন। হ্যাঁ রে দিদি, সেই যে ভ্যান চালক হারান আর মুদি দোকানে কৈলাসের রক্ত খেলাম, এরপর থেকে তো আর কারো রক্তই খেতে পারছি না বল। আর দেরি করিস না দিদি, চল চল শুভ কাজটা শুরু করে দিই। এই বলেই হুড়মুড় করে গৌরী ও গঙ্গা সুবলের উপর ঝাঁপিয়ে পড়ল তারা। তাদের বড় বড় দাঁত আর ধারালো নখ দিয়ে সুবলের শরীর আঁকড়ে ধরল তারা। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। চিৎকার করতেই নিঃশ্বাস বন্ধ হয়ে একদম নিস্তেজ হয়ে পড়ল সুবল। কিন্তু তখনও তাকে ছাড়ল না গৌরী ও গঙ্গা। চুপচুপ করে তার দেহের সমস্ত রক্ত চুষে খেতে থাকল তারা। এমন সময় জঙ্গলের অন্ধকার ভেদ করে সেখানে এসে উপস্থিত হল দেবাশিস ও বলাই। বলাইয়ের হাতে থাকা টর্চের আলো গৌরী আর গঙ্গার ওপর পড়তেই স্পষ্ট হয়ে গেল তাদের রক্তে ভেজা মুখ। সুবল, এ কি অবস্থা হয়েছে সুবলের? আর তোমরা